হঠাৎ ঝর্ণার ধমক পেয়ে বৃষ্টি হকচকিয়ে উঠল। মেহেদি ভ্রু কুচকে দরজার কাছে গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকা বৃষ্টির দিকে তাকালো। বৃষ্টি ধীরে ধীরে ঝর্ণার পাশে এগিয়ে গেল। ঝর্ণা আবারও ললাটে ভাঁজ ফেলে বলল, হয়েছেটা কি তোদের বল তো? সেদিন বাসায় গিয়েছি, খেয়াল করলাম আগের মতো তোদের মধ্যে আর সেই চঞ্চলতা নেই, হাসি ঠাট্টা নেই, কথা নেই। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এমন ফাটা পড়লো কেন? কি হয়েছে রে? বৃষ্টি মনে মনে ভয় পেয়ে যায় আপা আবার কিছু বুঝে গেল না তো। মেহেদির মুখশ্রী একদম স্বাভাবিক। সে দৃঢ় গলায় বলে, আমার তো কিছু হয়নি। ওর কিছু হয়েছে কিনা সেটা ওকেই জিজ্ঞেস করো, আমি জানি না। চক্ষুদয় বড় বড় করে ফেললো বৃষ্টি। বৃষ্টির মুখ সাদা হয়ে গেল মুহূর্তেই। কিভাবে ফাঁসিয়ে দিল ওকে এমন ভাবে? মেহেদির স্বাভাবিক আচরণ করলেও সে কেন জানি পারে না, আগের মতো বন্ধু সুলভ ব্যবহার করতে পারে না। কেমন একটা অস্বস্তি বোধ করে। লম্বা নিঃশ্বাস ফেলে সে, যেন নিজের ওপরেই বিরক্ত হলো। ঝর্ণা ললাটে ভাঁজ করে তাকাতেই বৃষ্টি আমতা আমতা কাপা কণ্ঠে বলে উঠল, কই কিছু হয়নি তো। ঝর্ণা ঘাটে না ওদের ভাই বোন বড় হচ্ছে, তাদের চিন্তাধারার পরিবর্তন ঘটবে, এটা অস্বাভাবিক নয়। সে মেহেদিকে লক্ষ্য করে বলল, ভাত খেয়েছিস? দেবো কিছু? না খেয়ে এসেছি, তবে একটু দাঁড়াও, আসছি। বলেই দ্রুত বেরিয়ে গেল মেহেদি। মিনিটও গড়াতে না গড়াতে ফিরে এলো হাতে একটা প্যাকেট নিয়ে। প্যাকেটটা ঝর্ণার হাতে ধরিয়ে দিয়ে বসতে বসতে বলল, আসার সময় হালিম আর ফুচকা এনেছিলাম, গাড়িতে রেখে এসেছিলাম ভুলে। ঝর্ণার চোখ চকচক করে উঠল। আমার লক্ষ্মী ভাই, তুই তো জানিস আমার দুর্বলতা কই। বৃষ্টি তখনও ঠাই দাঁড়িয়ে, যেন ঠিক বুঝে উঠতে পারছে না নিজেকে। এই বৃষ্টি, প্লেট নিয়ে আয় তো, চট জলদি। ঝর্ণার গলা শুনে সাড়া দিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো বৃষ্টি। ফিরেও এলো একটা প্লেট এবং পানি নিয়ে। তোর জন্য আনলি না প্লেট? কথা জিজ্ঞেস করলো ঝর্ণা। বৃষ্টি চোখ নামিয়ে বলল, তুমি খাও আপু, আমার মাথা ব্যথা করছে, আমি একটু রুমে যাই। বলেই দ্রুত চলে গেল। ঝর্ণা হতবাক। যে মেয়ে ফুচকা দেখলে চোখ চকচক করে, জ্বর মাথা ব্যথা সব ভালো হয়ে মুখে পানি চলে আসে, সে কিনা না খেয়ে চলে গেল। মেহেদির সরু চোখ বৃষ্টির দিকে, কিন্তু মুখে একটুও ভাঁজ নেই, চোখে নেই প্রশ্ন বা বিরক্তি, কেবল নীরব একটা দৃষ্টি। সে চোখ ছোট ছোট করে দেখলো মেয়েটার চলে যাওয়া, তবুও তার মধ্যে ন্যূনতম প্রতিক্রিয়া দেখা গেল না। আলো অন্ধকারের এই সন্ধিক্ষণে পাখিরা ডেকে ফিরছে আপন বনে। নীড়ে ফেরার আকুলতা যেন বাতাসে ছড়িয়ে পড়েছে। আকাশ রক্তিম আগুনে রাঙা, একটা বেদনার গল্প বলে যাচ্ছে বিদায়ের সুরে। বিন্দু নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে নির্বাক। এখন থেকে নিজের বরাদ্দ রুমেই থাকবে সে। রুহি অনেক করে বলেছিল একা না থাকতে, কিন্তু বিন্দু চুপচাপ তার কথাগুলো বাতাসে ভাসিয়ে দিয়েছে। কেন জানি না, একা থাকলেই যেন নিজেকে একটু বেশি চেনা যায়, অনুভব করা যায়, বুকের ভার কিছুটা হালকা লাগে। ঠিক এমন সময় দরজা ঠেলে হন্তদন্ত করে ঘরে ঢুকে পড়ে মীরা। তার চোখে আতঙ্ক, মুখে দুশ্চিন্তার রেখা। পেছনে পায়ের ধরি তুলে প্রবেশ করেন সাজ্জাদ রেজাও। ভদ্রলোকের কপালে গভীর চিন্তার ছাপ। মীরা বিন্দুর নাম ধরে ডেকে ওঠেন। বিন্দু দরজার কাছে এগিয়ে এসে দাঁড়ায়। মূর্তির মতো স্থির, মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখ শুধু নিচের দিকে। মীরা ততক্ষণে রুমের ভেতরে ঢুকে ব্যস্ত হয়ে পড়েছেন বিন্দুর জামা কাপড় গোছাতে। একটা ব্যাগ খুলে তাড়াহুড়ো করে সবকিছু ঢোকাতে থাকেন, কণ্ঠে উদ্বেগ, গলায় রুদ্ধ তুত্তাপ। ঝটপট শুকিয়ে নে বিন্দু, তোকে রেখে আসবো এমন এক জায়গায় রাখবো যেখানে অর্ণ কেন কেউ তোকে খুঁজে পাবে না। বিন্দু চোখ বড় বড় করে তাকায় মায়ের দিকে। বিশ্বাস করতে পারে না সে ঠিক শুনেছে কিনা। মীরার কথার মাঝে শান্ত গলায় বলে ওঠেন সাজ্জাদ রেজা, মীরা, তুমি কি করতে চলেছো বুঝতে পারছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বিন্দু এখন অর্ণর স্ত্রী। অর্ণ না থাকলেও তুমি তার অনুপস্থিতিতে এভাবে ওকে নিয়ে যেতে পারো না। কাকে ভয় পাচ্ছ তুমি? অর্ণকে না সমাজকে? আমি ভয় পাই তোমার ছেলেকে সাজ্জাদ। হ্যাঁ, আমি ভয় পাই সেই উন্মাদ পজেসিভ ভালোবাসাকে, যেটা মানুষকে শ্বাসরদ্ধ করে দেয়।
একদম শ্বাসরুদ্ধ করে দেয়। আমি চাই না আমার ছোট্ট মেয়েটা প্রতিদিন একটু একটু করে নরকে পুড়ে যাক। এই সমাজ, এই পরিবার, এমনকি তোমার ছেলে, সবকিছুর কাছ থেকে অনেক দূরে নিয়ে যাব ওকে, যেখানে ও বাঁচতে পারবে, নিঃশ্বাস নিতে পারবে নিজের মতো করে। মীরার কণ্ঠস্বর চেপে আসে, মুখের ভাষা শুকিয়ে যায়, যেন তার ভিতর জুড়ে ছড়িয়ে পড়েছে এক অদৃশ্য আতঙ্ক। মীরা ফের বলে, বিন্দু, মা আমার, চিন্তা করিস না, আমি আছি তো। এই ভালোবাসার আশ্বাসেও বিন্দুর মুখে কোনো আলো আসে না। সে এক পলক তাকাইও না মায়ের দিকে। ঠোঁট কামড়ে চুপচাপ এগিয়ে যায় রুমের এক কোণায়, যেন নিজেকে আরো একটু দূরে সরিয়ে রাখতে চায় সবকিছু থেকে। মীরা ধীরে ধীরে এগিয়ে এসে হাতে ছুঁতে চায় মেয়েকে। সেই স্পর্শেই যেন একটা ভাঙা সুর বাজে বাতাসে। ঠিক তখনই বিন্দু হঠাৎ ছিটকে সরে যায়, চোখে আগুন, মুখে কঠিন এক তীব্রতা। ছোবেন না আমাকে। তার স্বর খুব উঁচু নয়, কিন্তু তীক্ষ্ণ। মুহূর্তেই ঘরের বাতাস জমে ওঠে। মীরার হাত থেমে যায় মাঝপথে। বাতাসে কাঁপে তার আঙ্গুলগুলো। বিন্দু কোনায় দাঁড়িয়ে থাকে, কোনো কান্না নেই, কোনো অভিযোগ নেই, তবুও তার নিঃশব্দ অভিমান তার এই নিস্তব্ধ প্রতিক্রিয়ায় যেন বজ্রাঘাতের মতো আঘাত করে। বিন্দুর ঠান্ডা গলা যেন ছুরির মতো কেটে যায়। মীরা হতবাক হয়ে দাঁড়িয়ে যায়। বিন্দু পুনরায় বলে, আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন আপনি। আপনার জন্যই আজ আমার এই পরিণতি। মীরা হতবাক হয়ে বলে। আমার জন্য? বিন্দু কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ হ্যাঁ, আপনার জন্যই। যখন আপনি নিজের স্বার্থে একটা ছোট্ট মেয়েকে ফেলে রেখে চলে গেলেন, তখন কোথায় ছিল আপনার মায়ের দায়িত্ব? তখন মনে ছিল না আমার কথা? আজ আমি যা ভোগ করছি তার মূল শেকড়ে আছেন আপনি। মা হয়ে আমার জন্য কি করেছেন আপনি? কিচ্ছু না। কে ছিলেন আপনি আমার জন্য? একজন অপরিচিত স্বার্থপর মানুষ। কথা মীরা মেয়ের অভিযোগ শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বলতে চাইল, আমি তখন আমি খুব অসহায় ছিলাম মা। কিন্তু বাকি কথা শোনে না। কাঁদতে কাঁদতে বলল, কিছু শুনতে চাই না আমি। আপনি একজন স্বার্থপর মা। আপনি মা নামের কলঙ্ক। মীরা থমকায়, কম্পিত গলায় বলে, তুই যা খুশি বল, আমাকে ঘৃণা কর, তবু একবার ভেবে দেখ, আমি তো তোর মা। তুই শুধু আমার শরীরেই নয়, আমার আত্মার অংশ। আমার বুকের দুধে বড় হয়েছিস তুই। কথা বিন্দুর চোখ পেটে জল আসে। সে পেছন ফিরে তাকায়, সে পিছন ফিরে দাঁড়ায়, কাঁপতে থাকা গলায় বলে। মীরা হাঁটু গেড়ে বসে পড়ে, দুহাতে মুখ ঢেকে কাঁদে। বিন্দু দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তার ভেতরে এত বছরের জমানো কষ্ট যেন আজকে উপড়ে পড়তে চায়। এতটুকু জীবনে কম কষ্ট করেছে সে। মা বাবাহীন এতিম বিন্দু ছেলেটায় মা বাবাহীন এতিম বিন্দু ছোটবেলায় যখন স্কুলে যেত, 5টা টাকা চাওয়ার মতো নিজের বলতে কেউ ছিল না। চাচা ফারুকই নিজের সংসার চালিয়ে তাদের যা দিত তাতে বিন্দু আর তার দাদি চলতে পারতো না। তাছাড়া ফারুকিরও আহামরি পয়সা ছিল না। স্কুলে যাবার সময় চাচা মধ্যে মাঝে 10 টাকা দিত, বেশিরভাগ সময় দিত না। সবাই স্কুল টিফিনে খেলেও বিন্দু বেশিরভাগ সময় পানি খেয়ে দিন পার করেছে। এমন সময়ও গিয়েছে ঈদের দিন একটা নতুন জামা পর্যন্ত পরতে পারেনি বিন্দু। বিন্দুর এখনো মনে আছে একবার বিন্দুর চাচা পা ভেঙে প্রায় 6 মাস বিছানায় ছিল। সেবার ঈদে বিন্দু একটা নতুন জামা পরতে পারেনি দেখে মনি মুক্তার নানা বাড়ি থেকে দেওয়া জামা কাপড় হাজেরা বেগম তার মেয়েদের পরতে দেয়নি। শুধু বিন্দু কষ্ট পাবে তাই। দাদি কত মানুষের কাজ করে দিয়েছে দুমুঠো ভাত 2 টাকার জন্য। কই তখন কোথাও তো মাকে পেল না। বিন্দু কখনোই কারোর সাথে বেয়াদবি করে না, মুখে মুখে তর্ক তো বহু দূর। আজকে মায়ের এই ভালোবাসা সহ্য হচ্ছে না। বিন্দু কাঁদতে কাঁদতে কঠিন গলায় বলে, খিদের জ্বালায় মেঝেতে গড়াগড়ি খেয়েছি, ছেঁড়া জামা অগোছালো চুলে স্কুলে গিয়েছি, দুমুঠো ভাতের জন্য ফুপুর বাড়িতে বাসন মেজেছি, ফুপার সাথে খেতে গিয়েছে, সামান্য ভুলেও চড় খেয়েছি, থাপ্পড় খেয়েছি। সেদিন কোথায় ছিল আপনার মাতৃত্ব? কই আপনার বাপের বাড়ি থেকেও তো কেউ একদিন খবর নিল না। সেদিন যখন আপনাকে পাইনি, আজকেও চাই না। আমার এই কষ্ট কেবল আপনার জন্য, এটা কি অস্বীকার করবেন? আপনার জন্য আমি মাকে ঘেন্না করতে শিখেছি। আপনি একটা স্বার্থবাদ,
আপনি একটা স্বার্থবাদী মহিলা। শব্দ ফুরোতে না ফুরোতেই একটা ঝাপটানো চর এসে পড়ে বিন্দুর গালে। চমকে উঠল বিন্দু। ঘরটা মুহূর্তেই স্তব্ধ। বিন্দু হতবাক চোখে তাকিয়ে থাকে মায়ের দিকে। অবিশ্বাস্য হাত দিয়ে গাল চেপে ধরে। চোখ ভিজে ওঠে ঠিকই, কিন্তু সে নিজেকে দুর্বল হতে দেয় না। নিজের মেয়ের মুখে এত ঘৃণা শুনে মীরা কাঁপতে কাঁপতে বলে ওঠে, কি জানিস তুই? তুই ঠিক কতটা জানিস আমার গল্প? একটা দোচালা টিনের ঘর, ভেতরে দুটো ঘর, একটাতে রান্না হয়, অন্যটাতে ভালোবাসা। এ ঘরটা রাজপ্রাসাদ ছিল না, কিন্তু প্রতিটি দেওয়ালে দেওয়ালে ছিল সুখের গন্ধ, চালের হাড়ির, নতুন বালিশের আর চিরচেনা মমতার। মীরা সকাল সকাল উঠে যেত, তারপর ছোট্ট সংসারের সমস্ত কাজ করত। জসিমের ঘুম ভাঙা চোখে যতবার তাকাতো, মীরার মনে হতো এই পুরুষটার জন্যেই তার জন্ম। জসিমের দিকে তাকিয়ে সে ভাবতো, এই মানুষটি আছে দেখেই পৃথিবী এত সুন্দর। আর জসিম, সে বলতো, তুমি হাসলে পৃথিবীটা নরম হয়। আমার যত দুঃখ সব ভেসে যায় তোমার চোখের মায়ায়। মাঝে মাঝে বৃষ্টি নামলে তারা বারান্দায় বসে থাকতো। জসিম মীরার হাঁটুতে মাথা রেখে শুয়ে থাকতো। মীরার আঙ্গুলে আঙ্গুল জড়িয়ে বলতো, তুমি কখনো আমাকে ছেড়ে চলে যেও না মীরা। আমি আর আমার মেয়ে তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমার শেকড় মীরা। তাদের এমন সুখের দিনগুলো গুণে শেষ করা যেত না। শুক্রবারগুলো ছিল ছোট্ট বিন্দুর জন্য স্পেশাল। বিন্দু চুলে ফুল গুছিয়ে ঘুরে বেড়াতো, আর মা বাবা মিলে পান্তা ইলিশ রান্না করত। মাঝে মাঝে মীরা বলতো, আমার একটা স্বপ্ন আছে জসিম, একদিন আমরা তিনজন পাহাড় দেখতে যাব। তুমি বলেছিলে না বান্দরবনে সূর্য ওঠে মেঘের কাঁধে? জসিম তার হাতটা ধরে বলতো, আমার বউ পাহাড়ে গেলে পাহাড়ও প্রেমে পড়ে যাবে। তুমি শুধু বলো, আমি নিয়ে যাব। তারা অপরকে ভালোবাসতো খুব। তারা একে অপরকে ভালোবাসতো খুব। নারীর মতো বাঁধা ছিল দুজন। একদিন হঠাৎ করে জসিম বলল, চলো একটু ঘুরতে যাই। বিন্দুতে স্কুলে আজ শুধু তুমি আর আমি। আমার একটা বন্ধুর রিসোর্ট আছে, নতুন হয়েছে। তোমাকে একা নিয়ে কিছুটা সময় কাটাতে চাই। মীরা একটু অবাক হয়েছিল, তবুও তার মুখ দেখে কিছু বলেনি, কারণ বহুদিন পর স্বামী তার হাত ধরে বাইরে যেতে চাইছে। সে ভাবলো, হোক না একদিনের বিশ্রাম, হোক না একটু নিরিবিলি সময়। তাদের সেই সকালে খুব সুন্দর সূর্য উঠেছিল। বিন্দুর মিঠে কপালে চুমু দিয়ে রেখে এসেছিল দাদির কাছে। ছোট্ট বিন্দু তখন মায়ের আঁচলে মুখ গুজে বলেছিল, আসার সময় আমার জন্য অনেক চিপস চকলেট নিয়ে আইসো। মীরা তার ছোট্ট মেয়ের কপালে আদর দিয়ে বেরিয়েছিল জসিমের সঙ্গে। গাড়ি ছুটছিল, পেছনে ফেলে যাচ্ছিল ছোট্ট সুখের শহরটা। মীরা জানালা দিয়ে দেখছিল মাঠ, নদী, খেজুর গাছ। তার চোখে ছিল প্রশান্তি। জসিম মাঝে মাঝে তার হাত ধরেছিল শক্ত করে, বলছিল, তোমার হাতটা আমি আজ সারা দিন ছাড়বো না। সে জানতো না এই কথার আড়ালে লুকিয়ে আছে এক বিষাক্ত বিশ্বাসঘাতকতা। সে জানতো না আজকের দিনেই তার জীবনের শেষ শান্তি। গাড়ি থামলো। চোখের সামনে একতলা একটি রিসোর্ট, নির্জন, যেন বহু বছর কেউ এখানে পা রাখেনি। চারপাশে উঁচু ঝোপঝাড়, পেছনে ঝিম ধরা পাহাড়। আকাশ তখনও সোনালি, কিন্তু হাওয়ায় কেমন একটা অস্থিরতা। মীরা একটু থমকে গিয়েছিল। জায়গাটা একটু বেশি নির্জন না? আশেপাশে কাউকে দেখছি না কেন? মীরা স্বামীর চোখে তাকিয়ে জিজ্ঞেস করেছিল। জসিম হেসে ফেলল। নির্জন দেখেই তো তোমাকে নিয়ে এসেছি, একটু একান্ত নিরিবিলি সময় কাটাতে। এই ভিড়ভাট্টা শহরের বাইরে একটুখানি শান্তি খুঁজতে। মীরা স্বামীর কথায় বড্ড খুশি হয়েছিল, কারণ এটা সেই মানুষ যার ঘাড়ে মাথা রেখে সে স্বপ্ন দেখেছিল সারা জীবনের। রিসোর্টের ভেতরে ঢুকলো তারা। একটা ঘরের সামনে এসে জসিম থামলো। তুমি ভিতরে যাও, আমি গাড়িতে ব্যাগটা রেখে এসেছি, 1 মিনিটেই ফিরছি। মীরা দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ভেতরটা নীরব। পরিপাটি বিছানায় বসে রইল স্বামীর অপেক্ষায়। কিছু একটা অদ্ভুত ঠেকছিল, অথচ তার মন বলছিল সব ঠিক আছে। সে জানতো না এই ঘরটি আজ তার জীবনের কবর হবে। হঠাৎ দরজা বন্ধ হলো। মীরা হাসি মুখে ঘুরে তাকাতেই দেখতে পেল 3 জন অচেনা পুরুষ দাঁড়িয়ে আছে দরজার পাশে। চোখে মুখে ঠোঁট বাঁকা এক বিকৃত হাসি। মীরা চমকায়, ভয়ে ভয়ে বলে, হ্যাঁ, আপনারা কারা?
তার কণ্ঠ কেঁপে উঠল। একজন পুরুষ এগিয়ে এসে ঠাট্টার সুরে বলল, তোমার আজকের সঙ্গী। কি কি বলছেন কি আপনারা? বের হন বলছি। জসিম, জসিম! উচ্চস্বরে চিৎকার করে ডাকলো মীরা। লোকগুলো হেসে বলল। তাকে ডাকলেও আজকে আর পাবে না। তোমার স্বামী কোথায় জানো? মীরা রাগী গলায় বলল, সে কোথায়? কি করেছেন ওর সাথে আপনারা? সে গেছে টাকা গুনতে। আজকের জন্য মোটা অঙ্কের টাকা হাতিয়ে তোমাকে আমাদের কাছে বিক্রি করে দিয়েছে। এক মুহূর্তের জন্য পৃথিবী থেমে গেল মীরার। সে বিশ্বাস করলো না। মিথ্যা কথা বলছেন আপনি। আমার স্বামী সে এমন। মীরা কথা শেষ করতে পারল না। তার আগেই টেনে নেওয়া হলো তার শাড়ির আঁচল। একজন চেপে ধরলো ঘাড়, আর একজন পা দুটো ছড়িয়ে ধরলো। মীরা ছটফট করতে লাগলো। দম বন্ধ হয়ে আসছিল। মীরা কাঁপতে কাঁপতে বলল, না, প্লিজ প্লিজ, আল্লাহর দোহাই লাগে, আমাকে ছেড়ে দিন। আমার মেয়ে আছে, আমার মেয়ের কাছে ফিরতে চাই, দয়া করুন। তার চোখ ভিজে যাচ্ছিল, কণ্ঠ শুকিয়ে আসছিল। মীরা তখনও ভাবছিল তার স্বামী আসবে তাকে বাঁচাতে, কিন্তু হায় আফসোস, আসলো না। তার আর্তনাদ যেন বাতাসে মিশে যাচ্ছিল। কেউ শুনছিল না, কেউ ছিল না সাড়া দেওয়ার। মীরার শরীরটা তখন খাঁচার পাখির মতো কাঁপছে। শরীরের সবটুকু শক্তি দিয়ে সে প্রতিরোধ করেছিল, কিন্তু পুরুষত্বের মুখোশ পরা সেই পশুরা থামেনি। মীরা বুঝতে পারছিল শরীরটা আজ আর তার নেই। আজ কিছু একটা ছিঁড়ে যাচ্ছে। বুক না, আত্মা। ঘরের ভেতরে রাতটা কেবল নীরব ছিল না, সে ছিল দগদগে আগুনের মতো নরক। সেদিন শুধু মীরার স্বপ্ন আর সম্মান শেষ হয়নি, হয়েছিল বিশ্বাসের মৃত্যু। মাঝরাতে যখন মীরাকে ফেলে রেখে তারা নেশা করে টলছিল, মীরা ভেঙে পড়লেও মনোবল হারায়নি। কাচের গ্লাস ভেঙে দুজনকে ওখানেই খুন করলো। ভয়ে অন্যজন পালিয়ে গেল হাত থেকে। আর জসিম, সে আর ফিরল না। টাকার লোভে সেই দিন বিক্রি করেছিল এক নারীর জীবন, এক মেয়ের মা, এক স্বপ্নের গল্প। জসিম নিজেও সেদিন রাতে সেই রিসোর্টেই এক পার্টনারের হাতে খুন হয়ে গেল, টাকা নিয়ে দ্বন্দ্বে। মীরা শুনে কাঁপেনি, তার একটুও কষ্ট হয়নি। সে শুধু ভেবেছিল, ভালো হয়েছে। বিশ্বাসঘাতকের মৃত্যুই ন্যায্য শাস্তি। মায়ের মুখে অন্ধকার অতীতের ভয়ঙ্কর গল্প শুনে শিউরে ওঠে বিন্দু। কান্নার দাপটে ঠোঁট কেঁপে ওঠে, বুকের ভেতর হু হু করে কান্না জমে। এক ঝটকায় সে বসে পড়ে শক্ত ফ্লোরে, যেন শরীর জুড়ে শীতল কিছু বয়ে গেছে। নিঃশব্দে কেঁদে ওঠে সে, ভেতরটা ফেটে চৌচির। তার বাবা এতটা জঘন্য ছিল, এই জন্যেই বাবার কোনো স্মৃতি নেই কোথাও। দাদির মুখে কখনো বাবার কথা শোনেনি। চাচা বাবার কথা শুনতেই রেগে যেতেন। বাবার কবরটা পর্যন্ত নেই তাদের কবর স্থানে। বিন্দু স্তব্ধ হয়ে বসে রইল। মীরা হু হু করে কেঁদে ফেলল। পুরনো সেই ভয়ঙ্কর রাতের কথা না চাইতেও মনে পড়ে গেল। তুমি ওকে বলো আমি স্বার্থপর মা নই, আমি ওকে ফেলে আসিনি। কথাগুলো কান্নার ঝাপটায় অস্পষ্ট হয়ে যায়। মীরা কাঁপতে কাঁপতে মাথা নিচু করে ফেলল। বিন্দু দুহাতে মুখ ঢেকে হাউমাউ করে কাঁদতে লাগলো। সাজ্জাদ রেজা স্ত্রীকে শক্ত করে বুকের মধ্যে টেনে নিলেন। তার কাঁধে মাথা রেখে মীরার ভেঙে পড়া শরীরটা আঁকড়ে ধরে তিনি শান্ত স্বরে বললেন, শান্ত হও মীরা, ও এখনো ছোট, কিছুই জানতো না। ওর তোমাকে ভুল বোঝাটা খুবই স্বাভাবিক। তুমি ভেঙে পড়ো না, আমি আছি তো তোমার পাশে। মীরা অস্ফুট গলায় ফিসফিস করে বলল, অর্ণ পজিটিভের মাঝে আমি সেই পিশাচটাকে দেখতে পাই। সাজ্জাদ রেজা জানে মীরার ভয়টা ঠিক কোনখানে। তিনি সেদিকে না তাকিয়েই বললেন, অর্ণ আমার ছেলে, আমার রক্ত। সে কাপুরুষ নয় মীরা। তার বুকের ভেতর বারুদের ঢেউ, যে ছোঁয়া ভালোবেসে বুকের ভেতর বারুদের ঢেউ, যে ছোঁয়া ভালোবাসে সেই হাতে আগুন। প্রয়োজনে সে ছায়াকেও জ্বালিয়ে দেয়। বিন্দুর গায়ে আঁচড় পড়বে অসম্ভব। পড়ার আগে অর্ণ সেই হাত কেটে মাটিতে পুঁতে দেবে। সে দুনিয়া ছেড়ে দিতে পারে, কিন্তু বিন্দুর এক ফোঁটা অশ্রুর দাম রক্ত দিয়ে মেটাবে। সময় এক নিঃশব্দ অথচ অক্লান্ত পথিক। সে চলে নিজের রাস্তায়, একরোখা নির্বিকার। না সে কারো দিকে ফিরে তাকায়, না থামে কারো আহ্বানে।
নিরবধি নদীর মতোই সে শুধু বহমান। নদীর জলের মতো সময়ও ভাসিয়ে নিয়ে যায় প্রাপ্তি অপ্রাপ্তির গল্প, ধুয়ে দেয় কান্না আর হাসির ছায়াগুলো। আজ যাকে আঁকড়ে ধরতে চাও, কাল সে হারিয়ে যাবে স্মৃতির অতলে। সময় কারো নয়, সে না প্রেম বোঝে, না বোঝে বিরহের ভাষা। সে জানে শুধু চলতে স্রোতের মতো, বাতাসের মতো, আর রেখে যেতে চায় মানুষের ভেতর স্মৃতি, দুঃখ আর না বলা উপলব্ধি। দিন যায়, রাত আসে, রাত পেরোয়, নতুন ভোর নামে। ঠিক এমন করেই দেখতে দেখতে কেটে গেছে 1 মাস। এই 1 মাসে অনেক কিছুই বদলে গেছে। বিন্দুর পরীক্ষার ফলাফল এসেছে, সে ভালো রেজাল্ট করেছে। রুহিও কম যায় না। বিন্দুর চেয়ে পয়েন্ট সামান্য কম হলেও তাদের পরিবার গর্বিত। সাজ্জাদ রেজা ওদের 2 বোনকেই শহরের একটি স্বনামধন্য কলেজে ভর্তি করিয়েছেন। নতুন কলেজ, নতুন বন্ধু, নতুন পরিবেশ, সবই ভালো লাগছে। ক্লাসে যাওয়া আসা, পড়াশোনা, নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয়, সবকিছুর মাঝেই কেটে যাচ্ছে দিনগুলো। তবুও কিছু একটা যেন থমকে আছে। হ্যাঁ, বিন্দুর ভেতরটা থেমে আছে। সেদিনের পর মায়ের সঙ্গে কথাবার্তা নেই বললেই চলে। যে কথাগুলো মীরা বলেছিল তা নিঃসন্দেহে অমানবিক, নির্মম। মায়ের অতীত মনে পড়লে বিন্দু কষ্ট পায়, বুকের ভেতর শিরশির করে ওঠে। তবুও সে মাকে দোষারোপ করে না। তবে সেই অভিমান, সেই বুক চাপা কষ্ট, সেগুলো তো এখনো অম্লান, জ্যান্ত। এক মুঠো ভাতের জন্যে কতই না কষ্ট করছে। সেই স্মৃতি আজও তাকে কাঁদায়। ভুলে যাওয়ার কথা। তার মা যেটা করেছে, নতুন সংসার ঠিকই পাতলো, কিন্তু বিন্দুর জন্য সময় হলো কই? বিন্দু অভিযোগ করে না, সেটা তো সেই ছোট্টবেলায় করা ছেড়ে দিয়েছে। সেদিন কষ্ট সামলাতে না পেরে 2টো কথা শুনিয়ে দিয়েছে। তার আগে পিছে তো কখনোই করেনি, তারপরও আর কিচ্ছু বলেনি, বলবেও না কখনো। কতটা নিরুপায় হলে অনিচ্ছুক সত্ত্বেও এই বিলাসবহুল জীবন কাটায় সে। আজকে আবার তার নামের পাশে যুক্ত হয়েছে শেখ। তবু এক অজানা শূন্যতায় সে ভাসে। আর অর্ণব কোথায় সে? সেই যে তাকে গেটের সামনে নামিয়ে দিয়ে চলে গেল, আর তো সে ফিরে আসেনি। না ফোন, না কোনো খোঁজ, না টেক্সট। লোকটা যেন একেবারে নিঃস্বরে হারিয়ে গেছে। বিন্দুর অবশ্য ভালোই হয়েছে, এই অনুপস্থিতিই হয়তো শান্তি। তবে সমস্যা হলো, গত কয়েকদিন ধরে রাত গভীর হলে দরজার ওপাশে ভেসে আসে এক পরিচিত কণ্ঠ, অর্ণর ডাক। প্রথমে বিন্দু ভাবে এটা হয়তো তার কল্পনা, মন যেন খেলা করছে। কিন্তু না, প্রতিদিন সেই একই ডাক, একই ভঙ্গিমায়, একই শ্বাসের গতি। বিন্দু শুনেও না শোনার ভান করে, চোখ বন্ধ করে শুয়ে পড়ে। তারপর কখন যে ঘুমিয়ে পড়ে যেন কিছুই হয়নি। কিন্তু ভেতরে তার শরীর শিউরে ওঠে, হার্টবিট ছাপিয়ে যায় স্বাভাবিকতা। তবুও মুখে কিছু বলে না, কাউকে জানায় না। সে শুধু চুপ করে উপেক্ষা করে। আর সময়, সে তো নিজের গতিতে বয়ে চলে, কারো জন্য থামে না, না অর্ণর জন্য, না বিন্দুর জন্য। রাত গভীর, শহরটা একদম নিস্তব্ধ। বিছানায় এপাশ ওপাশ করছে বিন্দু। ঘুম যেন কিছুতেই চোখে ধরা দিচ্ছে না। ছোট্ট জীবনটার হিসাব মেলাতে পারছে না। আচ্ছা, তার কি অর্ণকে মেনে নেওয়া উচিত? মাকে ক্ষমা করা উচিত? আর বাবা, যাকে সারা জীবন শ্রদ্ধায় রেখেছে, তাকে ঘৃণা করা উচিত? কিছুই যেন বুঝে উঠতে পারছে না মেয়েটি। অন্ধকার বদ্ধ রুমের সফেদ বিছানায় অপুর হয়ে শুয়ে আছে বিন্দু। ক্ষণে ক্ষণে তার নাজুক দেহখানা কেঁপে কেঁপে উঠছে। মেয়েটি কাঁদছে কি? দরজা খোল, চড়ুই। হঠাৎ দরজায় করাঘাত আর অর্ণর কণ্ঠস্বর শুনে চমকে ওঠে মেয়েটি। জীবনের সুখ দুঃখ মেলাতে মেলাতে কখন যে চোখ থেকে পানি গড়িয়ে পড়েছে টেরই পায়নি। হঠাৎ অর্ণর কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে ভুল শুনেছে। এই গভীর রাতে অর্ণ আসবে কোথা থেকে? নিশ্চয়ই আগের বাড়ির মতোই মতিভ্রম ঘটেছে। কি এক যন্ত্রণা! আজকাল লোকটা ঘুমের ঘরেও শান্তি দিচ্ছে না দেখছি। নিস্তব্ধতা ভেঙে ফের বন্ধ দরজার ওপাশ থেকে ভেসে আসে অর্ণর গম্ভীর গলায় সুর। চড়ুই, ওপেন দ্য ডোর। সময় গড়ায়, তবে দরজা খোলে না। অর্ণ সেই বদ্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছে। স্বভাব সুলভ গম্ভীর মুখখানায় সারা রাজ্যের ক্লান্তি। বার কয়েক ডাকার পরেও ভেতর থেকে কোনো রেসপন্স পাওয়া গেল না। অর্ণ তীক্ষ্ণ বিরক্তিকর গলায় চিবিয়ে চিবিয়ে শুধালো, দরজা খুলবি না, দরজা ভেঙে ফেলবো।
দরজা ভেঙে ঢুকতে হলে কিন্তু তোকেও আস্ত রাখবো না। অর্ণর হুমকি স্বরূপ কথা শুনে লাফিয়ে উঠে বসলো বিন্দু। দরজার ওপাশে সে সত্যি সত্যি অর্ণ দাঁড়িয়ে আছে বুঝতে পারে, বাকি রইল না তার। অর্ণর মুখে দরজা ভাঙার কথা শুনে ভয়ে ভয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে। এই রাত দুপুরে দরজা ভাঙলে বিষয়টা খুবই বাজে লাগবে। আবার দরজা খুলতেও সাহস পাচ্ছে না। বিন্দুর কেমন দ্বিধা দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। অর্ণ কণ্ঠে অসহায়ত্ব ঢেলে ক্লান্ত গলায় বলল, দরজা খোল জান, তোর জন্য প্রতিদিন এতটা পথ ছুটতে ছুটতে বড্ড ক্লান্ত আমি। আই নিড ইউ সো মাচ। আমার এই ক্লান্ত ঘোচাতে তোকে প্রয়োজন। অর্ণর কথা শেষ হবার আগেই দরজাটা খুলে গেল। দরজার কপাটখানা খুলতেই ঝড়ের বেগে একজোড়া পুরুষালী ঠোঁট লেপটে গেল বিন্দুর কোমল ওষ্ঠদয়ে। আকস্মিক এমন অপ্রত্যাশিত কাণ্ডে ভ্যাবাচাকা খেল বিন্দু। অর্ণর অধৈর্য প্রগাঢ় চুমুতে ততক্ষণে মেয়েটির শ্বাসরোধ হয়ে এলো। বিন্দু ছটফট করে দুহাতে ঠেলে সরিয়ে দিতে চাইল অর্ণকে। তবে আফসোস, অর্ণকে সরিয়ে দেওয়া তো দূরে থাক, তার সুঠামদেহী শরীরটা 1 ইঞ্চিও নাড়াতে পারে না। অর্ণ বেশ কিছুক্ষণ পরে বিন্দুর ঠোঁট ছেড়ে দিয়ে বিন্দুর গলা চেপে ধরে হিস হিসিয়ে বলল, হাউ ডেয়ার ইউ! তোর সাহস হলো কি করে আমাকে ইগনোর করার? সাহস বেড়ে গেছে? কলিজা বড় হয়ে গেছে? কলিজাটা টেনে ছিঁড়ে ফেলি? অতটাও দৃঢ় নয় অর্ণের হাতের বাঁধন, তবুও যেন নিঃশ্বাস প্রশ্বাস আটকে আছে মেয়েটির। ভয়ে হিম হয়ে এলো মুখটা। সে শুকনো ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বলে উঠল। আ ভ্রু দুটি কুঁচকে এলো অর্ণর, বিরক্ত গলায় বলল, কি স্টুপিড! জবাব বন্ধ হয়ে গেছে? অর্ণর ধমকে চুপসে গেল বিন্দু। আনত মাথায় মিনমিন করে বলল, তুই বিশ্বাস করুন, আমি সত্যিই জানতাম না আপনি এসে ডাকতেন। অর্ণ বিন্দুর গলা চেপে ধরেই কাছে টেনে এনে কপাল কুঁচকে প্রশ্ন ছড়ে, আমি কখন বললাম আমি এসে ডেকেছি? ব্যাস, বিন্দুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বেচারি নিজের কথায় নিজেই ফেঁসে গেল। এবার এই নির্দয় লোকটির হাত থেকে কে রক্ষা করবে? অর্ণ রাশভারী গলায় শুধালো, তোর কোনো আইডিয়া আছে আমি কতটা পথ পাড়ি দিয়ে আসি? আমায় ইগনোর করিস? বড্ড সাহস বেড়ে গেছে তোর। তোর মতো বেয়াদব অবাধ্য নারী রেখে কি করব? টুকরো টুকরো করে কেটে নদীতে ভাসিয়ে দেব, এটাই তোর দুঃসাহসের শাস্তি। অর্ণর গম্ভীর গলায় এরূপ ভয়ঙ্কর শীতল হুমকিতে বিন্দুর শরীর শিউরে ওঠে। সে তড়িৎ গতিতে ঘন ঘন মাথা দুপাশে নাড়িয়ে ভীতু গলায় বলল, না, আমি শুনবো। কি শুনবি? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কপাল টান টান করে জিজ্ঞেস করলো অর্ণ। বিন্দু মিনমিনে গলায় বলল, আপনার কথা। সত্যি আর অবাধ্য হবি না? ছোট ছোট চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো অর্ণ। বিন্দু তড়িৎ গতিতে সম্মতিবোধক মাথা দোলাতে লাগলো। বেচারি আতঙ্কের চোটে না বোধক ছিন্ন করে দুদিকে মাথা নাড়ালো। অর্ণ তীক্ষ্ণ গলায় শুধালো, তোর সাহস তো কম নয়, আমার সামনে দাঁড়িয়ে আবার বলছিস অবাধ্য হবি? বিন্দু নিজের ভুল ঘোচাতে তড়িঘড়ি করে বলে উঠল। না, হব না। মেয়েটির বুলি ফুরিয়ে যাবার আগেই অর্ণর তামাটে ওষ্ঠদয় আবদ্ধ হলো বিন্দুর কোমল ঠোঁটের ভাঁজে। আচমকা এমন হওয়াতে ভড়কে গেল মেয়েটি। হঠাৎ স্পর্শকাতর অঙ্গে পুরুষালী শক্ত হাতের স্পর্শ অনুভব করতেই চমকায় থমকায় বিন্দু। থরথর করে কেঁপে উঠল বিন্দুর সর্বাঙ্গ। অর্ণর বেপরোয়া হাতের স্পর্শে দিশেহারা হয়ে পড়ে বিন্দু। তমাটির ওষ্ঠদয়ে প্রগাঢ় চুম্বন যেন নিঃশ্বাস নেওয়াই দায়ী হয়ে পড়েছে বিন্দুর। সে ছাড়া পাবার জন্যে ছটফট করে, চোখ টলমল করে ওঠে তার। অর্ণর হাত বিন্দুর কামিজ গলিয়ে উন্মুক্ত কটিদেশের দুপাশে রাখতেই অনুভব করে বিন্দুর নাজুক শরীরখানা ছেড়ে দিয়েছে। অর্ণ বিরক্ত হয়ে এক হাতে বিন্দুর কোমর জড়িয়ে ধরে মেয়েটির নাজুক দেহখানা বলিষ্ঠ বুকে চেপে ধরে। অন্য হাত দিয়ে বিন্দুর গালে আলতো চাপড় মারতে মারতে দাঁতে দাঁত চেপে বলল, চড়ুই, ওপেন ইয়োর আইজ। নিঃশ্বাস ছাড়, ননসেন্স। আজকে সেন্সলেস হলেও ছাড় পাবি না তুই। বিন্দু শুনলে তো নিঃশ্বাস নিবে। অর্ণ চোয়াল শক্ত করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল বিন্দুর পানে। বেয়াদব নারী হাজবেন্ডের দরদ বোঝে না। অবাধ্য মহিলাকে অর্ণর ইচ্ছে করছে তুলে এক আছাড় মারতে। সে দাঁতে দাঁত পিষে কোলে তুলে নিল বিন্দুর ক্ষীণ শরীরটাকে।
চোখে মুখে পানির ছাপটা পড়তেই টিপটিপ করে চোখ মেলে তাকালো বিন্দু। চোখ খুলতেই তার দৃষ্টি সরাসরি পড়ল সিলিংয়ে। মাথাটা ঘোরাতেই দৃষ্টি আকর্ষণ করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থাকা অর্ণর দিকে। সুঠাম দেহে শুধু একটা ট্রাউজার, সেটাও নাভির নিচে। ফর্সা বলিষ্ঠ বুকখানা উন্মুক্ত, ফর্সা কপাল দয়ে ভেজা চুলগুলো লেপ্টে আছে। দেখেই বোঝা যাচ্ছে সদ্য গোসল শেষে বেরিয়েছে ভদ্রলোক। অর্ণ চুলগুলো এলোমেলো করে ঝাড়ে, সেই পানির ছাপটাই হয়তো তার গালে এসে পড়েছে। অর্ণ তার রুমে কি করছে? অর্ণর উদাম বুক দেখে চোখ সরিয়ে নিল বিন্দু। রুমের দিকে পূর্ণ দৃষ্টি পড়তেই থমকালো এবার। অর্ণর বিছানায় নিজেকে আবিষ্কার করে বুক দুরু দুরু করে উঠল তার। বিন্দু পালানোর চেষ্টা করে কম্পিত পায়ে বিছানা থেকে উঠে পিলপিল পায়ে হেঁটে দরজার দিকে এগিয়ে যায়। আর দু কদম এগিয়ে গেলেই দরজা চলিত পা সামনে ফেলতেই আচমকাই মাটি থেকে কয়েক ইঞ্চি শূন্যে উঠে গেল তার সমস্ত দেহ। ভয় মৃদু চিৎকার দিয়ে উঠল বিন্দু। অর্ণ কোনো প্রকার বার্তা ছাড়াই ওকে কাঁধে নিয়েই ফকফকা আলোটা নিভিয়ে দিয়ে লালচে রঙের ড্রিম লাইট জ্বালিয়ে দেয়। বিন্দুকে সফেদ বিছানায় শুইয়ে দিতেই ধরফরিয়ে ওঠে বিন্দু। কাপা কাপা গলায় বলে, কি করছেন? অর্ণ নিরুত্তর। সে দক্ষ হাতে বিন্দুর বুক থেকে ওড়নাটা টেনে ফেলে দিল। অর্ণর এমন পদক্ষেপে মেয়েটির সর্বাঙ্গে যেন একটি উত্তাল কম্পন সৃষ্টি হলো। অজানা আশঙ্কায় গলা শুকিয়ে কাঠ হয়ে এলো বিন্দুর। আবছা আলোয় অর্ণর দিকে ছমছম চোখে তাকিয়ে কাপা কাপা গলায় বলল, ছাড়ুন, আমি 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 আমার রুমে যাব প্লিজ। অর্ণর থেকে এবারও কোনো প্রকার রেসপন্স এলো না। নীরবে বিন্দুকে টেনে কাছে এনে বিন্দুর দুপায়ের মাঝখানে পা ঢুকিয়ে পেঁচিয়ে ধরে বিন্দুর ঘাড়ে মুখ গুজে চোখ বন্ধ করলো। অর্ণর এমন কাজে বিন্দু স্তব্ধ হয়ে গেল। বেচারি বিন্দু এবার ভয়ের চোটে দ্বিতীয়বার জ্ঞান হারাবে বোধ হয়। অর্ণর মুখের খোঁচা খোঁচা দাড়ির সংস্পর্শে বিন্দুর শিরদাঁড়া বেয়ে গড়িয়ে নামে কলকলে একচোট শীতল স্রোত। নাজুক শরীরটা সূক্ষ্ম ব্যথায় কেমন শিরশির করে উঠল। বিন্দু কম্পিত হাতে অর্ণকে সরিয়ে দিতে চেয়ে কাপা কাপা গলায় বলল, সরুন প্লিজ, ছাড়ুন আমাকে। অর্ণ এবার মাথা উঁচিয়ে বিন্দুর ভিতর চোখে চোখ রেখে অদ্ভুত গলায় বলল, বহুদিন ধরে শান্তির নিদ্রা হারাম আমার, একটু শান্তির ঘুম প্রয়োজন। আই সোয়ার, শান্তিতে ঘুমাতে না পারলে দরজার বাইরে ফেলে আসবো। বিন্দুর চিৎকার করে খুব বলতে ইচ্ছে করছে। বলার কি আছে, আমি তো চাই আপনি সেটাই করুন। এক চিলতে সাহসের অভাবে আর সেটা বলা হলো না। নড়াচড়াবিহীন শক্ত হয়েই শুইয়ে রইল। অর্ণর এক হাত বিন্দুর পিঠের নিচ দিয়ে গিয়ে বিন্দুর শরীর সহ মাথাটা অর্ণর অতি নিকটে টেনে নিল। বিন্দুর মাথাটা ঠাঁই পেল অর্ণর উন্মুক্ত বুকের উপরে। এবার যেন ঝংকার দিয়ে উঠল বিন্দুর দেহখানা। অর্ণর বুকের বাপাশে তীব্র বেগে ছুটে চলা হৃৎপিণ্ডের স্পন্দন স্পষ্ট অনুভব করছে বিন্দু। অস্বস্তি লেলিনে নেতিয়ে পড়ে বিন্দু। লজ্জা, ভয় আর অস্বস্তি মিশ্রিত অনুভূতিতে জড়িয়ে আড়ষ্ট হয়ে পড়ে সে। অর্ণর ধুকপুক স্পন্দন প্রক্রিয়া শুনে কেমন একটা অদ্ভুত অনুভূতি হলো। হাসফাস করে বিন্দু। থেকে থেকে কেমন কেঁপে উঠছে শীর্ণ শরীরটা। অর্ণ স্পষ্ট অনুভব করে বিন্দুর দৃশ্যমান কম্পন। সে আরো ঘনিষ্ঠতা বাড়িয়ে শক্ত করে পেঁচিয়ে জড়িয়ে ধরে বিন্দুকে। বিন্দুর কানের কাছে মুখ নামিয়ে স্লো ভয়েসে বলে, কাঁপা কাঁপি করে সিরিয়াস করা বাদ দিয়ে ঘুমাও, নয়তো আমি কম্পন সৃষ্টি করলে সারা রাতে আর নিস্তার মিলবে না। অর্ণর কথাখানা বুঝতে 5 সেকেন্ড সময় লাগে বিন্দুর। অর্ণর কথায় মিনিং বুঝতে পেরেই চোখ খিচে ফেলে সে। কান গরম হয়ে যায় মেয়েটির। লজ্জায় লালচে আভা ছড়িয়ে পড়ে গোলগাল চেহারার। অর্ণ একটি হাত বিন্দুর ঘাড়ের নিচে, অন্য হাত বিন্দুর কামিজ গলিয়ে মেদহীন উদরে তার পা দ্বারা বিন্দুকে সাপের ন্যায় পেঁচিয়ে রাখা। মুখটা বিন্দুর ঘাড়ে গোজা। বিন্দু ভয়ের চোটে নড়াচড়াও করে না। নড়াচড়া করতে পাছে যদি আবার লোকটি উল্টো পাল্টা কিছু করে বসে। দীর্ঘশ্বাস ছাড়ে বিন্দু। লোকটা এমন কেন করছে? এখন যেটা হচ্ছে সেটা কি ঠিক হচ্ছে? নিজে তো ঠিকই শান্তিতে ঘুমাচ্ছে। তার আর সারা রাতে ঘুমাতে হবে না।
অর্ণর গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে বিন্দুর গলায় ঘাড়ে। বিন্দুর হার্টবিট মশায় তড়িঘড়ি করে লাফিয়ে লাফিয়ে বেড়ে যাচ্ছে। একটা শিহরণ খেলে যাচ্ছে গোটা তনু মন জুড়ে। তবুও আতঙ্কে শক্ত হয়ে রইল মেয়েটি। আশ্চর্য পুরুষালী শরীর এভাবে গায়ের সঙ্গে লেপ্টে থাকলে কিভাবে ঘুমায়? পেটের উপর থেকে অর্ণর হাতটা আলতো করে সরিয়ে দিতে চাইলো, তবে ব্যর্থ হলো সে। হাতের মতো অর্ণর ভারী হাত নাড়াতে পারে না সে। একটা হাতের ওজনেই যেন বিন্দুর কুতে কুতে শ্বাস নিতে হচ্ছে। আনমনে বিন্দুর একটা হাত অর্ণর নগ্ন পিঠে লাগতেই কারেন্টের মতো শট খেলো যেন। বিন্দুর মুখটা কাঁদো কাঁদো হয়ে এলো। কি ফ্যাসাদে পড়ল সে। অর্ণর ঘন ঘন নিঃশ্বাস বলে দিচ্ছে সে ঘুমিয়ে পড়েছে। আশ্চর্য, এত তাড়াতাড়ি কিভাবে ঘুমিয়ে গেল? মনে হচ্ছে কতকাল যেন ঘুমাই না সে। ঘুমিয়েছে ভালো কথা, এভাবে পেঁচিয়ে রাখার মানে কি? অস্বস্তিতে বিন্দু হাঁসফাঁস করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেই জানে না। সময় রাত 12:16। সফেদ বিছানায় গভীর নিদ্রায় মশগুল রুহি। এত রাতে কেই বা জেগে থাকবে? বালিশের পাশের স্মার্টফোনখানা হঠাৎ তীব্র শব্দে ঝংকার দিয়ে বেজে উঠল। আচমকা উচ্চ রিংটোনের ধ্বনি শুনে ধরপড়িয়ে ওঠে রুহি। মস্তিষ্ক সক্রিয় হতে সময় লাগে। তৎক্ষণাৎ পুনরায় ফোনটা বেজে উঠল। রুহি ঘুম ঘুম চোখে রিসিভ করতে স্ক্রিনে ভেসে ওঠে শাদির মুখখানা। ঘুমের তোড়ে ছোট ছোট হয়ে যাওয়া চোখ বড় বড় হয়ে এলো মেয়েটির। রুহি অবাক হয়ে ঘুম চড়ানো গলায় বলে, সাদ ভাই, আপনি? কেন, অন্য কাউকে এক্সপেক্ট করেছিলে বুঝে? কপাল কুঁচকে পাল্টা প্রশ্ন করলো শাদি। রুহি বলল, আপনি আমার ফোন নাম্বার পেলেন কোথায়? শাদি জবাব দিল না। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে ছোট্ট প্রিয়ার পানে। ঘুমে ঢুলু ঢুলু মুখশ্রী, ঘোলাটে ফোলা ফোলা চোখ বেশ মোহনীয় লাগছে। শাদিকে এমন করে তাকিয়ে থাকতে দেখে এলোমেলো দৃষ্টি ফেলে বুকের উপর থাকা চাদরটা আরো টেনে নিল রুহি। বিষয়টি শাদি খেয়াল করে ঠোঁট কামড়ে হাসলো। শাদির ওই চাহনি রুহি যেন অস্বস্তি বোধ করে। ফোন কেটে দিতে নিলেই শাদি রাগী কণ্ঠে বলে, খবরদার হাঁপানো রোগী, ফোন কাটলে তোর খবর আছে। আজ রাতের ঘুম হারাম করে দেব। রুহির ভ্রুদয় কুঞ্চিত হলো। কি মুশকিল, কাছে থাকলেও জ্বালা, দূরে থাকলেও জ্বালা। একে তার ফোন নম্বর দিয়েছে কোন হালাই? রুহি বিরক্ত গলায় বলে, আপনি কি মানুষ নাকি এলিয়েন? ঘুম নেই চোখে? এত রাতে কাউকে ডিস্টার্ব করেন কোন আক্কেলে আপনি? আমার ফোন নাম্বার দিয়েছে কে আপনাকে? এই তো কিছুদিন আগে সাজ্জাদ রেজা দুই মেয়েকে দুটো স্মার্টফোন কিনে দিয়েছে। সবটা রুহির জেদেই ভদ্রলোক এত তাড়াতাড়ি ফোন দিত না চাইতেও তিনি বাধ্য হয়। যদিও বিন্দু ফোন নিয়ে চায়নি, সাজ্জাদ রেজা জোর করে দিয়েছে। রুহির কল্পনা জল্পনার অবসান ঘটে শাদির কণ্ঠস্বরে। যেখানে তুই আমার, সেখানে তোর ফোন নাম্বার পাওয়ার জন্য আমার কিছু না। রুহি মুচকি হেসে বলল, আপনার এই মেয়ে পটানোর ট্যালেন্ট দেখে সত্যি মাঝে মাঝে ভাবি আপনি যদি অভিনেতা হতেন তাহলে হয়তো অস্কার নিয়ে বসে থাকতেন আপনি। শাদি চোখ টিপে হেসে বলল, সে তো তুইও পটেই গেলে। তাহলে ভাব কত উন্নত প্রজাতির ট্যালেন্ট আমার। আমি পটে গেছি? কে বললো আপনাকে? চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করে রুহি। শাদি ঠোঁট কামড়ে হেসে বলে, তোর এই আপনি আপনি করে বলাটা শুনলেই তো বুঝে তুই আমার প্রেমে পড়েছিস। একদিন তুমিও বলবে, দেখে নিস। রুহি ভ্রু কুচকে যায়। কিসের সাথে কি পান্তা ভাতের ঘি? আপনি কি ধারণা করেন আমি আপনার প্রেমে পড়ে গেছি? শাদি মুচকি হেসে বলল, হ্যাঁ, ঠিক ওইরকমটাই ধারণা করে চোখে তো সব বলে ফেলিস, শুধু মুখটা বাদে। রুহি চোখ নামিয়ে নরম গলায় বলে, আপনার আত্মবিশ্বাস সত্যি ঈর্ষণীয় সাদ ভাই। কেউ আপনাকে না বললে আপনি কি করেন? শাদি এবার সিরিয়াস গলায় বলে, না, আমার অভিধানে নেই। আর তুই তো কখনোই বলতে পারবি না, কারণ তুই আমার হারিয়ে গিয়েও বারবার ফিরে আসবে। রুহি একটু চুপ থেকে বলে, হারিয়ে যাওয়া মানুষ কি আবার ফিরে আসে? শাদির নরম গলা একটু নিচু স্বরে বলল, সবাই না আসুক, কিন্তু তুই আসবে। তোকে ছাড়া আমার চলবে না। তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি। রুহি মৃদু গলায় বলল, মুখে তো কত মানুষই ভালোবাসার কথা বলে, ভালোবাসি বললেই ভালোবাসা সত্যি হয়ে যায় নাকি? শাদি হাসলো। তুই চাইলে প্রমাণ দেব, দিন রাত তোর পিছু ঘুরে বেড়াতে পারে, সব ধরনের পরীক্ষা দিতে রাজি। তুই শুধু হ্যাঁ বল।
রুহির মুখে চাপা হাসির রেখা, কিন্তু গলাটা ঠান্ডা। আপনার মুখে এত সহজে ভালোবাসা শব্দটা আসে, অথচ আমি আজও ঠিক বুঝে উঠতে পারিনি কিভাবে ভালোবাসতে হয়। সাদি নেশা ধরা গলায় বলল, শিখে যাবে। আমার সঙ্গে থাকলে প্রতিদিন একটা করে লেসন দেব। একদিন মনে হবে ভালোবাসা মানে সমৃদ্ধ সাথী। সাদির গর্ব করা কথা শুনে রুহি না হেসে পারল না। আপনি তো দেখছি নিজেকে একেবারে ভালোবাসার ডিকশনারি ভাবছেন, তাই না? সাদি হাসতে হাসতে বলল, ভেবেই ফেলছি তুই যখন মুখে ভালোবাসে বলবি না, তখন আমাকে নিজের ডিকশনারি হতে হবে, তাই না? রুহি চোখ নামিয়ে নিল, অনেক সময় চুপ, তারপর মৃদু স্বরে বলল, সব অনুভব মুখে বলা যায় না সাদ ভাই। আমি জানি তোর মুখ চুপ করলেও চোখ বলেই দেয় তুই আমাকে ভালোবাসিস। লুকাতে পারিস, ভুল বুঝতে পারিস, রেখে থাকতে পারিস, কিন্তু ভালোবাসা লুকানো যায় না হাঁপানো রোগী। রুহি এখনো নিজের অনুভূতি বুঝতে পারছে না। সে শুধু জানে এই অসাধু লোকটির সাথে কথা বলতে তার বড্ড ভালো লাগে। তবে কি এটাই ভালোবাসা? রুহি এদিকে ওদিকে দৃষ্টি ফেলে বলে, আপনার এই কথাগুলো খুব বিপজ্জনক সাদ ভাই। সাদি নরম গলায় বলল, ভালোবাসা আসলে বিপজ্জনক যদি সেটা একতরফা হয়, কিন্তু তুই জানিস আমাদেরটা দুতরফা। তুই শুধু বলিস না। রুহি নিজেই নিজেকে জানে না কি বলবে। সে কথা ঘুরিয়ে বলল, ভোর হয়ে যাচ্ছে সাদ ভাই, আমার খুব ঘুম পাচ্ছে, আপনিও ঘুমান। কথা বলতে বলতে কখন যে রাত ফুরিয়ে গেছে বুঝতেই পারেনি সাদি। সে নরম গলায় বলল, কথা বলতে বলতে রাত পার করে দিলাম, তবু মন ভরছে না রে হাঁপানো রোগী। আচ্ছা ঘুমা, গুড নাইট। রুহি আস্তে করে বলল। হুম। রুহি যেই না ফোনটা কেটে দিতে যাবে ঠিক তখনই বাধা দিল সাদি। রুহি পুনরায় ফোনটা কানে চাপলো, তৎক্ষণাৎ ওপাশ থেকে ভেসে আসছে। ভালোবাসা হাঁপানো রোগী। রুহি কিছু না বলেই লাইন কেটে দিল। তার মুখে বুলি না থাকলেও ঠোঁটে ছিল এক টুকরো লাজুক হাসি। প্রতিদিন মুয়াজ্জিনের আজানের ধ্বনি শুনে বিন্দুর ঘুম ভাঙলেও আজ ঘটল উল্টো। গতকাল রাতে দেরিতে ঘুমানোর জন্যেই এই সমস্যা। উষ্ণ সূর্যের রশ্মি চোখে পড়তেই বিন্দু ঢুলু ঢুলু চোখ মেলে তাকালো। নিস্তব্ধ পুরো রুমের কোথাও নেই অর্ণর অস্তিত্ব। বিন্দু তড়িৎ গতিতে উঠে বসলো। গতকাল রাতের অর্ণর কাণ্ড মনে পড়তেই লজ্জায় লাল হয়ে উঠল। রুমে অর্ণকে দেখতে না পেয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল মেয়েটি। সময় নষ্ট না করে তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে গেল। ভাগ্যিস কেউ সামনে পড়েনি, নয়তো বড্ড লজ্জায় পড়তে হতো। প্রতিদিনের মতো সকালের নাস্তা করে বাড়ির গাড়িতে করে কলেজে গেল বিন্দু আর রুহি। সারা সকালের মধ্যে আর অর্ণকে দেখেনি সে। মনে মনে প্রশ্ন জাগলেও কাউকে জিজ্ঞেসও করেনি। কলেজের ক্যান্টিনে একটা টেবিলে বসে আছে রুহি, বিন্দু আর বৃষ্টি। বিন্দু ইতিমধ্যে মেহেদি আর বৃষ্টির বিয়ের ব্যাপারে জেনে গেছে। বৃষ্টিই বলেছে, প্রিয় বন্ধু বলে কথা। বৃষ্টি আর মেহেদির বিয়ের কথা শুনে বিন্দুর দুদিন লেগেছে শক থেকে বেরোতে। গোপনে দীর্ঘশ্বাস টেনে নিল বিন্দু। তার সাথে যেটা হচ্ছে সেটা কি কম? তিন রমণী বসে বসে নিজেদের দুঃখ বিলাস করছে, যেন হঠাৎ সেখানে রোহান এসে দাঁড়ালো। বৃষ্টি একটু সাইডে আসবি, তোর সাথে কথা আছে। বৃষ্টি কপাল কুঁচকে বলে, আমার সাথে তোর আবার কিসের কথা? আচ্ছা এখানে বসেই বল। রোহান এলোমেলো দৃষ্টি ফেলে বলে, না, এখানে বসে বলা যাবে না, একটু পার্সোনাল। বৃষ্টি উঠে একটু সাইডে গেল। রোহান কিছু বলার আগেই পেছন থেকে ভেসে আসে ভারী গলার সুর। এখানে কি করছিস তুই? হঠাৎ পেছন থেকে ভেসে আসা কণ্ঠে রোহান প্রায় লাফিয়ে উঠল। মেহেদির সামনে বেশ বিব্রত বোধ করলো বৃষ্টির সঙ্গে কথা বলতে। যতই বন্ধু কিংবা ক্লাসমেট হোক, আদতে ওরা কাজিন। ভাইয়ের সামনে বোনকে প্রপোজ করাটা বড্ড বেমানান লাগে। হ্যাঁ, প্রপোজ। সেই স্কুলে থাকতে কতবার মেহেদির কাছে বলেছে সে বৃষ্টিকে পছন্দ করে। মেহেদি সাহায্য করেনি তাকে। এবার সে নিজের সরাসরি জানাবে নিজের অনুভূতির কথা। পাশে দাঁড়িয়ে থাকা বৃষ্টি চুপ, কিন্তু তার চোখে সামান্য অনমনীয়তা। ততক্ষণে সামনে এসে দাঁড়িয়েছে মেহেদি। গম্ভীর চোখ, ঠোঁট চেপে ধরা, চেহারায় চেপে রাখা রাগ। সে রোহানের দিকে তাকাতেই রোহান বিড়বিড় করে বলল, আমি ওই চলে যাই বৃষ্টি, আবার পরে কথা হবে। বলেই দ্রুত পেছনের দিকে হাঁটা দিল সে। মেহেদি তাকে একবারও থামালো না, শুধু বৃষ্টির দিকে তাকিয়ে বলল,
এখানে দাঁড়িয়ে আছিস কেন তুই? মেহেদির গলা ঠান্ডা, কিন্তু তাতে জমাট রাগের সুর লুকিয়ে। ওদের সম্পর্কটা আগের মতো স্বাভাবিক না হলেও এখন অনেকটাই সহনীয়। একে অপরকে এড়িয়ে চলে, চোখে চোখ না পড়লেই যেন বাঁচে। তবু প্রয়োজনে দু একটা শব্দের বিনিময় হয়। মেহেদি প্রথমে তাকালো বৃষ্টির দিকে, তারপর ধীরে ঘুরে রোহানের দিকে। মুহূর্তেই বুঝে ফেললো এখানে তার উপস্থিতির কারণ কি হতে পারে। তার চোখের ভাষা কঠিন হয়ে উঠেছিল, ঠোঁট আঁটোসাঁটো। কিছু বলবে ঠিক সেই সময় রোহান নিজেই পিছু হটে সরে যায়। বৃষ্টি তখনও দাঁড়িয়ে, সে না নড়ল না চোখ সরালো, চোখে একরাশ দৃঢ়তা, গলায় অনভিপ্রেত শান্ত স্বর। দরকার ছিল, তাই দাঁড়িয়েছিলাম। ওই ছেঁচড়াটার সাথে চিপাই চাপাই কিসের দরকার তোর? চিপাই চাপাই। বৃষ্টি এবার কপাল কুঁচকে তাকালো। তারা মোটেও চিপাই চাপাই ঢোকেনি। ক্যান্টিনের পাশেই একটা ঝাউ গাছ, নিরিবিলি পরিবেশ, তাই সেখানে দাঁড়িয়েছে। তারা যে একাই রয়েছে তাও নয়, আশেপাশে বেশ ছাত্রছাত্রীদের আনাগোনা রয়েছে। বৃষ্টি ছোট ছোট চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুই কি আমাকে ফলো করিস নাকি? আর চিপায় চাপায় বলতে চাসটা কি? চোখে কি আজকাল বেশি দেখিস? এটা কলেজ ক্যাম্পাস, কোনো চিপা নয়। কপাল কুঁচকে বলে উঠল বৃষ্টি। মেহেদি বিরক্ত হলো। আজকাল বৃষ্টির সঙ্গে আর সহজে কথা বলা যায় না। আগে একটা ধমক দিলেই কুকড়ে যেত, আর এখন যেন নিজেকে মানুষই মনে করে না। তার চোখে মুখে স্পষ্ট অবজ্ঞা, যেন মেহেদির কথায় আর কোনো প্রভাব নেই। বৃষ্টির জবাব শুনে শুনে কান গরম হয়ে গেছে তার। মেহেদির চোখ সরু হলো, গলা চড়া করে একই সুরে বলল, কি কথা বলছিলি ওর সাথে? তুই কে? তোর কাছে কেন বলবো? তুই জানিস না কে আমি? মেহেদির কণ্ঠে হালকা ফিসফিসে রাগ। না। সোজা সাপটা জবাব দিল বৃষ্টি। মেহেদি বিরক্ত হয়ে ধমকের সুরে বলল, কানের নিচে 2টা মারলে ঠিক মনে পড়ে যাবে, বেয়াদ্দব। মেহেদির শক্ত ধমক খেয়ে বৃষ্টি কেঁপে উঠল। তবুও মুখ বিবর স্বাভাবিক, চোখে চোখ রেখে গম্ভীর গলায় বলল, শোন মেহেদি, ভাইয়ের দাপট বাসায় দেখাস, এটা কলেজ। এখানে আমি কার সঙ্গে কথা বলবো, কোথায় বসবো, সেটা নিশ্চয়ই তুই ঠিক করে দিবি না? নিজের সীমার মধ্যে থাক, আর অকারণে আমাকে বিরক্ত করিস না। মেহেদি বৃষ্টির কথার চোখ ছোট ছোট করে বলল, হো তাই বুঝি? ডানা গজিয়েছে? বেশ তো, আজই চাচির কাছে গিয়ে বলবো তার আদরের মেয়ে কলেজে কিভাবে ছেলেদের সঙ্গে চিপায় চিপায় গিয়ে চিপকে থাকে। যা চাচির চামচা, গিয়ে বলিস। বলেই হন হনিয়ে চলে গেল সে। মেহেদি স্থির দাঁড়িয়ে রইল। সে চামচা? মেহেদির চোয়াল শক্ত, ঠোঁট চাপা, চোখে নিঃশব্দ বিস্ফোরণ। বৃষ্টি এসে ধপ করে বসে পড়ে ক্যান্টিনের বেঞ্চে। বিন্দু রুহি আগে থেকেই বসা, দুজনেই চুপচাপ। মূলত ওদের দৃষ্টি এতক্ষণ মেহেদি এবং বৃষ্টির পানেই ছিল। ওদের কথাবার্তা সম্পূর্ণ না শুনলেও ওরা ঝগড়া করেছে ঢের বুঝতে পারছে। সামনে কিছু পানির বোতল আর কোল্ড ড্রিঙ্কস পড়ে আছে। বৃষ্টির মুখ দেখে বোঝাই যায় সে রেগে আছে। চোখ লালচে, ঠোঁট শক্ত। রুহি হালকা টিটকারি মেশানো কণ্ঠে বলে, কি হলো বৃষ্টি? ক্যান্টিনে ঢোকার সময় মনে হচ্ছিল পেছনে কেউ বোমা ফেলেছে। বৃষ্টি মুখে কিছু বলল না, শুধু বোতল খুলে পানি খেলো। বিন্দু একটু নরম সুরে বলল, ঝগড়া শেষ? তোরা পারিসও বটে, দিন ফুরাতে না ফুরাতেই কেউ না কেউ কারো ওপর চটে বসিস। বৃষ্টি ওদের কথা এড়িয়ে গেল, ঠোঁটে হালকা হাসির রেখা টেনে বলল, আমাকে রেখে সব খেয়ে ফেললি? বিন্দু উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, বস, আমি কিছু নিয়ে আসি তোদের জন্য। বিন্দু পেছন ফিরতেই মেহেদির কণ্ঠ ভেসে আসে, আমি এনে দিচ্ছি। ক্যান্টিনটা ভীষণ গমগমে, টেবিলগুলো বেশিরভাগই ভরা। হালকা কোলাহলের মাঝে একটা টেবিলে চুপচাপ বসে আছে 3 রমণী। তারা যেন নিজেদের ভেতরেই ডুবে আছে। কিছুক্ষণ পর মেহেদি ফিরে আসে ট্রেতে করে অনেক খাবার নিয়ে। বিন্দুর পছন্দ মতো সিঙ্গারা, বোরহানি আর ছোট এক প্যাকেট চকোলেট এনে বিন্দুর সামনে রাখে। বিন্দু কিছু বলেনি, চাইও নি কিছু। তবুও মেহেদি জানে ওর স্বাদ কোনটাই লুকিয়ে। মেহেদি ওর সামনে রেখে নিজে চুপচাপ বসে পড়ে। বসার আগে অবশ্য বাকিদের খাবার দিতে ভোলে না।
তার মুখে নেই কথা, চোখে নেই কোনো দাবি, শুধু একটা অভ্যস্ত ভরসার জায়গা হয়ে বসে আছে সে। বিন্দু কাঁধ ঝাঁকিয়ে একটু অবাক হয়ে তাকায় খাবারের দিকে, তারপর মুচকি হাসে, খুব ছোট্ট সেই হাসি। মেহেদির চোখে সেই হাসি একটা দীর্ঘশ্বাস হয়ে জমে থাকে। তার দৃষ্টিটা বিন্দুর দিকে যায় না, যেন যেতে নেই। তবু মাঝে মধ্যে চুপি চুপি দেখে ফেলে সে বিন্দু সিঙারার এক কোণা কামড় বসাচ্ছে, কিংবা কপালের চুলটা কানের পিছনে সরিয়ে নিচ্ছে। মেহেদির হৃদয়ের গভীরে গুমড়ে ওঠে অস্ফুট এক ভাবনা। তোর কোনো চাহিদা আমার কাছে অচেনা না। আমি তোকে জানি, ভালোবাসি, অথচ কখনো তোর ভাষায় আসিনি। বাইরের কোলাহল যেন খুব দূরের কোনো শহরের আওয়াজ। এই মুহূর্তে সেই টেবিলের ওপর রাখা খাবারের ট্রের আশেপাশে একটা নীরব ভালোবাসা নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, শুধু একতরফা, খুব গোপন, শুধুই মেহেদির। বৃষ্টির চোখও যায় মেহেদির দিকে, চুপচাপ ফোন ঘাটছে, চোখে আগের সেই আগুনের দহন নেই। বৃষ্টি চোখ সরিয়ে নেয়, মনে মনে অনেক কিছু বলার ইচ্ছে হলেও সে বলে না। শুধু তার চেহারায় এক অদ্ভুত অনুরণন, রাগ, অপমান, কিন্তু কোথাও যেন কিছু একটা হেঁটে বেড়াচ্ছে। কলেজ ছুটি পড়েছে। ক্যাম্পাসের চারপাশে ছেলে মেয়েদের কোলাহল, গল্প, হেসে ওঠা আর এক ঝাঁক পাখির মতো উড়ে যাওয়া মুহূর্তের মাঝে তিনজন মেয়ে, রুহি, বিন্দু আর বৃষ্টি, ধীরে ধীরে মূল গেটের দিকে এগিয়ে যাচ্ছে। রুহি, বিন্দু, বৃষ্টি টুকটাক আলাপ চলমান হাঁটছে। মেহেদি একেবারে চুপ, চোখে ক্লান্তি, মুখে নির্লিপ্ততা, যেন ভেতরে ঝড় চলছে। তবুও সে ছায়ার মতো হাঁটছে। গেটের বাইরে রুহি বিন্দুর জন্য থাকা বড় কালো মার্সিডিজ গাড়িটা দাঁড়িয়ে আছে। ড্রাইভার দরজা খুলে দাঁড়িয়ে। রুহি চুপচাপ উঠে বসলো। বিন্দু আগে একবার পেছনে তাকিয়ে দেখে বৃষ্টি এখনো নিচু মুখে হাঁটছে একা। স্কুলে সেই যাত্রাপথ আর এখনকার ভিতরে অনেক পার্থক্য। এখন আর বৃষ্টি মেহেদির সঙ্গে বাইকে আসা যাওয়া করে না, নিজেই একা যাতায়াত করে। মেহেদির অবশ্য এতে কিছুই আসে যায় না। বিন্দু আরো খেয়াল করেছে সেই গ্রামের বাড়ি থেকেই মেহেদি তার থেকে দূরে দূরে থাকছে। কথাবার্তা খুবই কম বলে। গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল বিন্দু। ওদের সাথে যেটা হয়েছে তাতে ওদের এই আচরণ অস্বাভাবিক কিছু নয়। এমনটা তো না হলেও পারতো। একটা সুন্দর বন্ধুত্ব সম্পর্ক অচিরেই কেমন নষ্ট হয়ে গেল। বৃষ্টি, আমাদের সঙ্গে আয়, তোকে পৌঁছে দিয়ে আসবো। বিন্দুর ডাকে বৃষ্টি থামলো। দু পা এগিয়ে এসে গাড়ির সামনে দাঁড়িয়ে বলল, না, আমি একাই যেতে পারবো, তোদের উল্টো পথে যাবার দরকার নেই। কিছু বলতে যাচ্ছিল, মুহূর্তেই রাস্তার উল্টো পাশ থেকে মেহেদির বাইক এসে দাঁড়ালো। হেলমেট খুলে নরম কণ্ঠে বলল। বৃষ্টি থামলো না, একবার তাকালোও না তার দিকে। একটানা হেঁটে গেল বাইকের পাশ ঘেঁষে। মেহেদি দাঁড়িয়ে রইল, চোখে ছায়া, কণ্ঠে নির্বাকতা। সে চুপচাপ তার হেলমেট হাতে ধরে, তাকিয়ে রইল বৃষ্টির পেছনের গমন পথে। তারপর সেও চলে গেল। বিন্দু চুপচাপ জানালার বাইরে তাকিয়ে দেখলো সবটা। গাড়িটা চলতে শুরু করলো। তার পেছনে ফুটপাতে একটা নীরব অপেক্ষা আর একটা অবহেলিত ইচ্ছে। পাশাপাশি হাঁটতে হাঁটতে আবার হারিয়ে গেল। রাঙামাটির গভীর সীমান্তবর্তী দুর্গম এলাকা। সময় রাত 3:17। চারপাশে গা ছমছমে নৈশব্দ। কালো আকাশে বিদ্যুৎ ঝলকানি মাঝে মাঝে অন্ধকার ছিঁড়ে আলো ছড়াচ্ছে। ঘন পাহাড়ি বাতাসে কাঁপন ধরিয়ে হেলিকপ্টারের বিকট শব্দ ফাটিয়ে দিচ্ছে পাহাড়ে নিস্তব্ধতা। একটি কালো রঙের মিলিটারি হেলিকপ্টার ধীরে ধীরে নামছে পাথর গাদা আর মাটি দিয়ে তৈরি সাময়িক হেলিপ্যাডে। নিচে দাঁড়িয়ে থাকা কয়েকজন রেইনো স্পেশাল ইউনিটের কমান্ডো, চোখে হেলমেট, হাতে রাইফেল, তবে চোখে মুখে স্পষ্ট কিছুটা উদ্বেগ আর তার চেয়েও বেশি আনুগত্যের ছাপ। হেলিকপ্টারের দরজা খুলতেই তীব্র বাতাস ছিটকে আসে। ধোঁয়ার ভেতর দিয়ে একটা ছায়া এগিয়ে আসে। সে অর্ণ। তার আবির্ভাব যেন এক প্রকার বিস্ফোরণ। কালো ওপস ইউনিফর্মে মোড়ানো পরিণত শরীর, বুক জোড়া জুড়ে বুলেট প্রুফ টেকটিক্যাল ভেস্ট, গলায় এনক্রিপ্টেড নেক কমিউনিকেটর আর কানে সংযুক্ত ট্যাকটিক্যাল কমিউনিকেশন ইয়ারপিস, যা দিয়ে সে মুহূর্তেই তার ইউনিটের সবার সঙ্গে সংযুক্ত। কোমরে ঝোলানো সার্ভাইভাল ড্যাগার আর বাপাসে কাঁধে স্লিং করা M4A1 রাইফেল লোডেড।
চোখে কালো সানগ্লাস, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই চশমার ওপার থেকেও যেন চোখ দুটো বারুদের মতো জ্বলে ওঠে। ধোয়া আর কালো আধারির মাঝে দাঁড়িয়ে থাকা অর্ণ যেন এক যান্ত্রিক রক্তমাংসের দেবতা। সামনে দাঁড়ানো অফিসাররা স্যালুট ঠুকলো একযোগে। একজন বলল, মিশন কোড ব্ল্যাক স্যার, 3 নম্বর এলএসটি পয়েন্টে অবজার্ভড ইনফিল্ট্রেশন। অর্ণ এক পলক নিচের ম্যাপ স্ক্যান করে নিল ডিভাইসে। ঠোঁটের কোণে হালকা এক সুর যেন খেলে গেল, এক ধরনের অস্বস্তিকর আত্মবিশ্বাস। অবজার্ভ না, ক্লিন করো, আমি সামনে যাচ্ছি। তার কণ্ঠ ধীর, কিন্তু সেই শব্দ যেন বরফের মতো ধারালো। তার কণ্ঠের সঙ্গে সঙ্গে কানে বাজতে থাকে কমান্ডো ফিড, ডেল্টা 1 রেডি, হোস্ট ইউনিট ইন পজিশন, নাইট ভিশন অন। অর্ণ এক ঝটকায় চশমা খুলে কোমরে গুজে নেয়। চোখে পড়ে নাইট ভিশন লেন্স। তারপর নিঃশব্দে সামনে এগিয়ে যায় পাহাড়ি আধারের দিকে। পেছনে থাকা ইউনিট সদস্যরা এক এক করে তার পিছনে ছায়ার মতো মিশে যেতে থাকে। আকাশে আবারও বিদ্যুৎ চমকে ওঠে এবং পাহাড় চিরে শুরু হয় এক ভয়ঙ্কর অপারেশন। কোড নেম ব্ল্যাক ভেইল। রাঙামাটির দক্ষিণ সীমান্ত বাঘাইছড়ি থেকে 25 কিলোমিটার ভেতরে পাহাড়ের গায়ে গড়া এক পরিত্যক্ত মন্দিরের নিচে গোপন সুড়ঙ্গ, একটা ভয়ঙ্কর রক্তাক্ত কনফিডেন্সে ঠাসা অভিযান, এক আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্রের মূল ঘাঁটি গুড়িয়ে দেওয়া, অপহৃত 2জন ইন্টেলিজেন্স অফিসারকে উদ্ধার, একটি বিশেষ কন্টেইনার অর্কিড ব্ল্যাক নিরাপদে উদ্ধার। অন্য একটি মোবাইল ট্র্যাকিং ইউনিটের সামনে দাঁড়িয়ে, কাঁধে ভর করে একটা LMG, চারপাশে চুপচাপ, শুধু স্ক্রিনে চলছে স্যাটেলাইট ফিড। সে গম্ভীর গলায় বলল, এই চক্রটা ঠিক অস্ত্র চোরাচালানকারী না, এদের ফান্ড আসে মধ্যপ্রাচ্যের এক নিষিদ্ধ সন্ত্রাস সংগঠন থেকে। এই জায়গাটা ওদের ফিনিশিং সেন্টার। এখানে অস্ত্র ঢোকে না, এখান থেকে অস্ত্র বের হয়। সাদি নিচু গলায় বলল, কিছু অনুমান করতে পারছিস ভেতরে কয়জন অস্ত্রধারী? অর্ণ পুনরায় বলে, 25-30 জন তো হবেই, কিন্তু ওরা সেনা না, রাক্ষস। কেউ ধরা পড়লে ফিরবে না। ভেতরে 2 জন স্পাই আটকে আছে। একজন নিখোঁজের 48 ঘন্টা হয়েছে, আর এক জায়গায় ঢুকলেই তুমি বাইরের পৃথিবীর সঙ্গে বিচ্ছিন্ন। মারিদ নিঃশব্দে নিজের গ্লক চেক করে নেয়। অর্ণ তাদের দিকে ঘুরে তাকায়। আমরা ঢুকবো 3টে পথে। সাদি, তুমি দক্ষিণের ক্লিফ ট্রেইল ধরে যাবে। মারিদ, তুমি মন্দিরের পশ্চিম পাথরের সুড়ঙ্গ। আমি সামনে থেকে ঢুকবো। কেউ কারো সঙ্গে যোগাযোগ হারালে ধরে নেবে সে আর নেই। ভুল করলে মরবে না, আমরা মরবো, বুঝেছো? হঠাৎ হেডসেটে আওয়াজ আসে। সবাই প্রস্তুত হলো। অর্ণ পুনরায় বলে। এই কথা বলার সময় অর্ণর চোয়াল শক্ত হয়ে ওঠে, ঘাড়ের শিরা দপদপ করে ওঠে। সানগ্লাসের নিচে চাপা চোখ দুটো যেন বিদ্ধ করছে মারিদের। সবাই মাথা নাড়ে। অর্ণর চোখে জ্বলে ওঠে এক তীব্র আগুন। অ্যাকশন। 3টি দিক থেকে তারা চুপি চুপি ঢুকে পড়ে। চারদিকে গাছের ফাঁকে জোনাকি, মাঝে মাঝে দূর পাহাড়ে শিয়ালের ডাকা। ভেতরে ঢুকতেই চারদিকে বিস্ফোরক, ট্র্যাপ, ট্রিপওয়্যার, থার্মাল সেন্সর। অর্ণ আর নাইট ভীষণ গগলসে চোখ লাগিয়ে এগোতে থাকে। সাদি একটি পাহাড়ি ঝোপের আড়াল থেকে 2জন সশস্ত্র পাহারাদারকে নিঃশব্দে ছুরি চালিয়ে শেষ করে। মারিদ বিপরীত দিক থেকে দৌড়ে এসে টাওয়ারের গার্ডকে গলা চেপে মাটিতে ফেলে। অর্ণ ততক্ষণে মূল ঘাটির সামনে পৌঁছে গেছে। ভেতর থেকে ভেসে আসছে একটা মাটির নিচে জেনারেটরের শব্দ, মাঝে মাঝে কড়া গলায় আরবি উচ্চারণ। সে হাত ইশারায় সংকেত দেয়, গো। তখনই বিস্ফোরণ। সাদির পথের কাছে পুঁতে রাখা ল্যান্ডমাইন অল্পের জন্য মিস হলেও শব্দ ছড়িয়ে পড়ে। চারদিক আলোয় ঝলসে ওঠে। গুলি চলতে শুরু করে। আগুন, ধোঁয়া, মানুষের চিৎকার, কন্টেইনারের গায়ে রক্তের ছিটা। অর্ণ একপাশে কভার দিয়ে গুলি চালাচ্ছে। মারিদ একপাশে কভার নিয়ে গুলি চালাচ্ছে। হঠাৎ করে একটা বুলেট ছুটে এসে সাদি আহত হয়। কাঁধে গুলি লাগে, তবু দাঁতে দাঁত চেপে সে ড্রোন ফিরে লক্ষ্য নির্ধারণ করে দিয়ে যাচ্ছে। অর্ণ ভেতরে ঢুকে এক বিশাল কন্টেইনারের সামনে এসে দাঁড়ায়। অর্কিড ব্ল্যাক। কন্টেইনার খুলতে এসে দেখে ভেতরে একজোড়া চোখ তাকিয়ে আছে। বেঁচে থাকা সেই স্পাই। অর্ণ তাকে টেনে নিয়ে বেরোতে গিয়ে দেখে পেছনেই দাঁড়িয়ে আছে শত্রু দলের লিডার, এক মুখোশধারী বিদেশি অস্ত্র ব্যবসায়ী। মুখোমুখি এক হাতাহাতি, রক্তাক্ত বর্বর। শেষ পর্যন্ত অর্ণই ছুরি গুজে দেয় তার গলায়।
অর্ণর গায়ে রক্ত, এক হাতে আহত সাদিকে ধরে নিয়ে হেলিপ্যাডের দিকে হাঁটছে। পেছনে আগুন জ্বলছে বাংকার, সবার চোখে বিস্ময়, মুখে নিশ্চুপ শ্রদ্ধা শেষ। অর্ণ হেলিকপ্টারে উঠে যায়, সানগ্লাসে প্রতিফলিত হয় পোড়া ব্যাংকারের আলো। সময়টা সন্ধ্যা। রান্নাঘরের দরজায় পা রাখতেই বুকের ভিতরটা যেন কেমন করে উঠল বিন্দুর। অনেক দিন পর, অনেক না বলা কথা, অনেক পুঞ্জীভূত স্মৃতি যেন মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।